স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছি শাওন হাসনান। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজির পর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি পূরণের সামনে বাংলাদেশ। উন্নয়নকে টেকসই ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশ্বের ১৯৩টি দেশকে ২০৩০ সালের মধ্যে ১৭টি লক্ষ্য ঠিক করে দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশের প্রেক্ষাপটে এই লক্ষ্যগুলো পূরণে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো কিভাবে সম্পৃক্ত হবে তার জন্য কর্মপরিকল্পনা তৈরি করছে পরিকল্পনা কমিশন। তবে এর অর্থায়ন বড় একটি চ্যালেঞ্জ মানছেন সরকারের নীতি নির্ধারকরা এবং বিশেষজ্ঞরা। অর্থায়নের দেশীয় ও বিদেশি উৎস ব্যবহার করে আগামী ১৫ বছরে কিভাবে এগুলো বাস্তবায়ন করা হবে তা নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য সরকারের সিনিয়র সচিব শামসুল আলম। শামসুল আলম স্যার, আপনাকে প্রথমে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমরা একটু যদি জানতে চাই, আপনারা কর্মপরিকল্পনা তৈরি করছেন, সে কর্মপরিকল্পনাটা আসলে এখন কি পর্যায়ে আছে, কবে নাগাদ শেষ হবে এবং মন্ত্রণালয় ও বিভাগগুলোকে কবে আপনারা তাদের কাজগুলো আসলে বুঝিয়ে দেবেন? এটা যেটা টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য, যেটাকে আমরা ইংরেজিতে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা বলেছেন ১৭টি মূল লক্ষ্য এবং ১৬৯টি লক্ষ্যমাত্রা টার্গেটস চিহ্নিত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এগুলো বাস্তবায়ন করবে, প্রায় ১৯৩টি দেশ। তা আমরা এটা প্রতিশ্রুতিবদ্ধ। এটা যখন গৃহীত হয় জাতিসংঘে, তখন বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও সেখানে উপস্থিত ছিলেন। তো সেটি বাস্তবায়নের জন্য তিনি এসেই একটি উচ্চ পর্যায়ের কমিটি করে দেন প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়ের নেতৃত্বে, যেটাকে আমরা বলি এসডিজি কোঅর্ডিনেশন কমিটি। তো আর সাধারণ অর্থনীতি বিভাগ পরিকল্পনা কমিশনের দারিদ্র্যের ফোকাল পয়েন্ট বা মূল কেন্দ্র হলো সাধারণ অর্থনীতি বিভাগ, এর বিশ্লেষণ। সেই অর্থে এমডিজিরও ফোকাল পয়েন্ট ছিল সাধারণ অর্থনীতি বিভাগ, এসডিজিরও ফোকাল পয়েন্ট, এবং আমরা মূল সেক্রেটারিয়েট এই এসডিজি বাস্তবায়ন কর্মসূচি প্রণয়নের। তো সেদিক থেকে আমরা সক্রিয় ভূমিকা রেখে চলেছি, যেটা আমরা প্রোঅ্যাক্টিভ, আমরা অ্যাকশানগুলো নিয়ে যাচ্ছি প্রোঅ্যাক্টিভলি। সেটা হলো ১৬৯টা যে লক্ষ্যমাত্রা, ওগুলো বাস্তবায়নের জন্য বলা হয়েছে। আর মূল অভিষ্ট হলো ১৭টি। তার অধীনে কোনোটাতে ৫টি, ৭টি, ৯টি করে লক্ষ্য স্থির করা আছে। আচ্ছা, একটা বিষয় একটু স্যার আপনার কাছে আমি জানতে চাই, এমডিজির অনেক লক্ষ্যই কিন্তু এসডিজিতে দেওয়া আছে, আরো হয়তো বড় আকারে। বিশেষ করে দারিদ্র্য বিমোচনের কথা বলা হয়েছিল, এখানে দারিদ্র্যকে একবার সহনীয় মাত্রায় নিয়ে আসার কথা বলা হয়েছে এবং সেটাকে টেকসই করা। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের দারিদ্র্য বিমোচনে আমাদের সাফল্য ভালো, এমডিজি অর্জনে আমাদের সাফল্য ভালো, কিন্তু এসডিজির যে বিশাল প্রেক্ষাপট, সেটার জন্য কি আমরা আসলে প্রস্তুত? না, প্রস্তুত তো বটেই। আমাদের একটা ড্রেস রিহার্সাল তো হয়েছে এমডিজি দিয়ে, যেখানে আমরা খুব ভালো করেছি। তো এমডিজি যেটা ছিল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেটা সামাজিক বিষয়গুলো প্রাধান্য ছিল সেখানে, সামাজিক বিষয় আর পরিবেশটাও এসছে একটি লক্ষ্যের মধ্যে। এইবার যেটা এসডিজি, তার দ্বিগুণের বেশি বড় লক্ষ্য, অভিষ্ট লক্ষ্য, আর লক্ষ্যমাত্রা ১৬৯টি, যেখানে মাত্র ৪৮টি লক্ষ্যমাত্রা ছিল এমডিজির সময়। সেদিক থেকে এটি ব্যাপক, বলা যেতে পারে সর্বমুখী। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন থেকে শুরু করে সামাজিক অসাম্য কমিয়ে আনা এবং আবহাওয়াগত বিষয়গুলো, জলবায়ু পরিবর্তনের বিষয়গুলোকে গুরুত্ব দেয়। এই তিনটি বিষয়কে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এমডিজিতে শুধু সোশ্যাল সেক্টর ড্রিভেন ছিল, এটাতে তিনোটাই ইকোনমিক, সোশ্যাল, এনভায়রনমেন্ট বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন যে কর্মসূচির কথাটা বলছিলাম, প্রত্যেকটি মন্ত্রণালয় এখন জানে তারা কোন টার্গেটগুলো অর্জনে কর্মসূচি প্রণয়ন করবে, কারণ সেই ম্যাপিংটা আমরা করেছি এবং এ নিয়ে আমরা একটা বইও বের করেছি, কার কোন দায়িত্ব, কোন মন্ত্রণালয়ের, মানে কোন মন্ত্রণালয় এবং বিভাগগুলো কোন দায়িত্ব, এই বিষয়ে আমরা আরো আলোচনা করব। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি ৫০ সেকেন্ডের একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবার স্বাগত। আমরা আলোচনা করছিলাম এসডিজি অর্জনে বাংলাদেশে আসলে কতটুকু প্রস্তুত তা নিয়ে, আর এ নিয়ে কথা বলতে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম। স্যার, আপনি বিরতির আগে যেটা বলছিলেন যে মন্ত্রণালয় এবং বিভাগগুলোকে আপনারা একটা ম্যাপিং করে দিয়েছেন, তো তার মধ্যে আমরা যদি বলি যে আপনি এখানে আরেকটা বিষয় বলেছেন, এমডিজিতে শুধু সামাজিক বিষয়গুলো ছিল, এখানে অর্থনৈতিক এবং পরিবেশগত এবং জলবায়ু সংক্রান্ত যে বিষয়গুলো আছে। আর আপনি জানেন ইদানিং বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিটা নিয়ে কপ আলাদা আকারে আলোচনা হচ্ছে, সেখানে কিছু সিদ্ধান্ত আছে। সেক্ষেত্রে আসলে টেকসই করার বিষয়টা, আপনি অর্থনৈতিক
উন্নয়ন, আমরা যদি বলি যে দারিদ্র্যের বিষয়টাই যদি বলি, দারিদ্র্য কমেছে, কিন্তু আমরা একটা গবেষণায় দেখেছি 2030 সাল নাগাদ আমাদের দারিদ্র্য 3 ভাগের নিচে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের লক্ষ্য পূরণ হবে। সেক্ষেত্রে আমরা যে গতিতে যাচ্ছি সেটা কি আসলে পূরণ হবে? সেক্ষেত্রে আমরা যে গতিতে যাচ্ছি, গতি প্রত্যেক বছরই নতুন করে নতুন গতি পাচ্ছে। এর মানে হলো প্রত্যেক বছরই প্রবৃদ্ধির হার কিন্তু বাড়ছে, আমাদের গতির লাভ করছে প্রত্যেক বছর। তো সেই অর্থে আমরা 2030-এর মধ্যে চরম দারিদ্র্যের হার 3% কম নিচে নিয়ে আসতে পারবো, এটা আমরা আশাবাদী। এর মানে হলো 3% নিচে আসার অর্থ হলো এটাকে বলা হয় শূন্য দারিদ্র্য, যখন এটা 3-এ নেমে আসে। কারণ কিছু না কিছু দারিদ্র্য মানুষের কোনো পর্যায়ে থেকেই যাবে, হাজারো চেষ্টা সত্ত্বেও। আন্তর্জাতিকভাবে এটি বলা হয় 3% নিচে হলে এটাকে শূন্য দারিদ্র্য বলা যাবে। সেটি আমরা অর্জন করব। শুধু সেটি নয়, আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হব সেক্ষেত্রে এই তো আপনার সময়ের মধ্যে। শূন্য মানে 3 ভাগের নিচে অতি দারিদ্র্য নিয়ে আসতে হলে সেক্ষেত্রে তো 8.5 ভাগ প্রবৃদ্ধি প্রয়োজন হবে। সেটা কতটুকু? মানে এখন আমরা আছি 7.2-এ, 7.2, এবার হয়তো একটু বেশি হবে। আমরা 2019-20 নাগাদ আমরা 8% পৌঁছে যাব। ওই বছর তার 1 বছর আগেও আমরা পৌঁছে যেতে পারি। তারপরে এটা 8% উপরে উন্নীত হবে। তো যে প্রবৃদ্ধির হার আর সামাজিক ক্ষেত্রে যে আমাদের অগ্রগতিটা হয়েছে, এটা শুধু প্রবৃদ্ধি দিয়ে হয়নি, কিন্তু আমাদের চেয়ে ভারতের মাথা পিছু আয় প্রায় দ্বিগুণ, কিন্তু সামাজিক ক্ষেত্রে তাদের চেয়ে কম মাথা পিছু আয় অনেক বেশি অর্জন করেছি আমরা। তো এবছরও সামাজিক ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর আমরা হতে পারবো। অর্থনৈতিক ক্ষেত্রেও হচ্ছি, এবং যে হারে হচ্ছে তার চেয়ে বেশি হারে সামাজিক ক্ষেত্রে অর্জন হবে। তার মধ্যে যেটি আরও হবে, এখন জলবায়ুকে যেভাবে আমরা দেখছি, জলবায়ুর প্রভাবটাকে, খারাপ প্রভাবটাকে ব্যাপকভাবে একটা সচেতনতা সৃষ্টি হচ্ছে। আমরা কর্মসূচি নিয়েছি বদ্বীপ পরিকল্পনার মাধ্যমে জলবায়ুর প্রভাবগুলো মোকাবেলায়। কাজে পরিকল্পিতভাবে একটা দূর লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে। এটি আমি মনে করি এসডিজি অর্জনে আমাদের বড় রকমের সাফল্য এনে দেবে। যেহেতু এসডিজির আগেই আমরা আমাদের স্বপ্নকে স্থাপন করেছি যে 2041 আমরা কোথায় থাকব। তো এসডিজি এসে সেটা আমাদেরকে আরও, আমাদের প্রচেষ্টাগুলোকে আরও জোরদার করছে। না, আপনি একটা জিনিস বললেন, কিন্তু সেক্ষেত্রে আমরা যতটুকু বিশ্বব্যাংকের সম্প্রতি একটা গবেষণায় তারা বলছে যে আমাদের অর্থনীতিতে আসলে প্রবৃদ্ধি দিয়ে আমরা দারিদ্র্য যতটুকু কমাচ্ছি, তার চেয়ে অন্তর্ভুক্তিমূলক যে ব্যবস্থা সেটার মাধ্যমে আমাদের দারিদ্র্য বেশি কমছে। সেক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাটা যদি এ পর্যায়ে না পৌঁছায় এবং প্রবৃদ্ধিটা যদি শুধুমাত্র পৌঁছায়, সেটা কি টেকসই হবে? একেবারে পুরো টেকসই হবে, কারণ অর্থনীতির বিষয়গুলো আমার চোখের সামনে আছে, সমুদায় কর্মসূচিগুলো। আমি আপনাকে বলতে পারি এই লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্রচেষ্টাকে জোরদার করার জন্য সামাজিক নিরাপত্তা কৌশল বাংলাদেশ গ্রহণ করেছে, যেটা অতীতে ছিল না। অর্থাৎ 2018 নাগাদ প্রত্যেকটি দরিদ্র পরিবারে আমাদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা চলে যাবে, অর্থাৎ কোনো না কোনো সমর্থন পাবে সামাজিক ক্ষেত্রে। তো এই অন্তর্ভুক্তির জন্য কিন্তু আমরা সক্রিয়ভাবে কাজ করছি যাতে আয় বৈষম্য না বাড়ে। এবং এটি বাংলাদেশে একটা আশ্চর্যের বিষয়, বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি অর্জন করছে 7% উপরে, সেভাবে আমাদের আয় বৈষম্য বাড়ছে না। এটি কিন্তু বাংলাদেশে একটি অন্যতম বৈশিষ্ট্য অর্থনীতি ব্যবস্থাপনার ক্ষেত্রে। এটি আমরা অনেকেই উল্লেখ করি না বা হয়তো জানিও না। আমাদের আয় বৈষম্য বাড়ছে না, এটি একটি ভালো লক্ষণ। স্যার, আপনি আরেকটা উচ্চ প্রবৃদ্ধির কথা বলছেন, সেক্ষেত্রে তো আসলে আমাদের বন্দর, রাস্তাঘাট, বড় বড় প্রকল্পগুলো, সেগুলোর যে খুব দ্রুত শেষ হবার বিষয়টি, সেটা কি আপনি মনে করেন হচ্ছে? আপনি একই ধারে পরিকল্পনা কমিশনের সদস্য, তো সেক্ষেত্রে আপনার মনে হয় যে বন্দর, বড় বড় প্রকল্প, মেগা প্রকল্প, সেগুলো তো সময় মতো শেষ হচ্ছে না? না, সময় মতো শেষ হচ্ছে না, এটা একটা প্রশ্ন, বহুদিনের পুরনো প্রশ্ন, এবং সেই সময় ক্রমান্বয়ে আমরা কমিয়ে আনছি, সেটা চেষ্টা হচ্ছে। তো শুরু যখন করেছি, শেষ কিন্তু এক সময় হবে, এবং যত দ্রুত হয়। না, আমি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উদাহরণ দিই, 10 বছর লেগে গেল একটা সড়ক শেষ করতে। যখন আমাদের 8 লেনের সড়ক দরকার, তখন আমাদের মাত্র 4 লেন হয়েছে। না, বলি সেই লেগে গেছে, আফসোস করে লাভ নাই, অনেক বাস্তবতা ছিল। আসার কথাটা বলুন, এখন ঢাকা থেকে কুমিল্লা কালকে 2.25 ঘন্টায় গিয়েছি আমি। 11টায় রানা দিয়ে আমি 1:30টায় পৌঁছে গেছি আমি আমার যেখানে আমার যাওয়ার কাঙ্ক্ষিত বাসায়। এটা অকল্পনীয়। গত কয়েক বছর আগেও 3 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা আগে যাওয়া যেত না। তো অদ্ভুত সাফল্য। আমি পিছনে যেটা চলে গেছে সেটা তার বলে লাভ নেই, সাফল্য অর্জন করেছি একটু বিলম্ব হলেও।
তো যাত্রা যখন শুরু করেছি, লক্ষ্য যখন স্থির করেছি, পৌঁছাবো, সব ক্ষেত্রে আমরা এখন পৌঁছাতে পারবো। এই বিষয়ে আমরা আরো আলোচনা করব। আলোচনার এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সাথে থাকুন। স্বাগত আবারও খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমরা আলোচনা করছিলাম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশের অবস্থা নিয়ে। আর এই নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম। স্যার, বিরতির আগে আপনি যেটা বলছিলেন, মেগা প্রকল্প বাস্তবায়নে আমাদের এখনো যে ঘাটতিটা রয়ে গেছে, বিশেষ করে আমাদের যে সময় এবং ওভাররান, আমরা আইএমএডিডি সরকারি হিসাবে যদি আমরা বলি 42 ভাগ অতিরিক্ত খরচ হয়, 3 বছর অতিরিক্ত সময় লাগে। তো এটা স্যার আপনারা কমিয়ে আনার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন? এটা কিন্তু দিনের পর দিন চলেই না, যাচ্ছে। এটা চলেই যাচ্ছে, এটা হচ্ছেও। এর বহুমুখী কারণও আছে। সেটি হলো বাজেট প্রত্যেক বছর এক জায়গায় থাকছে না। 2009 এই সরকার শুরু করলো, যখন পেল তখন 24,500 কোটি টাকার বাজেট হয়েছিল ওই বছর, সরকার 2009 আসার বছর। তো 2,900 কোটি না 500 কোটি টাকার বাজেট এখন কোথায় চলে এসছে? সেইভাবে কিন্তু জনশক্তি বাড়ছে না, এটাও মনে রাখতে হবে। মানে কিন্তু জনবল বাড়ছে না। জনবল বাড়ছে না, এবং এইভাবে প্রত্যেক বছর বাজেট কিন্তু বেড়ে যাচ্ছে। আমাদের টাকা পয়সা আছে, আমার সামর্থ্য আছে, বাড়াচ্ছি, জনবলটা কিন্তু সেভাবে বাড়ছে না। আরেকটা বিষয় যে বিদেশি যে অর্থায়নের যে প্রকল্পগুলো আমরা যদি ধরি, সেক্ষেত্রে বিশ্বব্যাংক, এডিবি অথবা আইডিবি অথবা জাইকা, সেক্ষেত্রে সেই প্রকল্পগুলো কিন্তু যে খুব তাড়াতাড়ি হচ্ছে তা না, সেখানে তো দেখভালের একটা ভালো জায়গা আছে, সেগুলো দেরি হচ্ছে কেন? না, সেগুলো দেরি হয় অনেক সময় উন্নয়ন সহযোগীদের কারণেই দেরি হয়। তারা অর্থ ছাড় করতে দেরি করে, তাদের অনেক শর্ত থাকে, সেগুলো পূরণ করতে তারা সময় নেয়, যে না আবারও দেখি আবারও হলো কিনা। আমার এক প্রকল্প 9 মাস পরে শুরু হয়েছে, আমরা প্রস্তুত বলে যে আমাদের পার্লামেন্টের নতুন নির্বাচন হয়েছে, পার্লামেন্টে অনুমোদন ছাড়া তো দিতে পারছি না। তো পার্লামেন্টে অনুমোদন ছাড়া দিতে তো পার্লামেন্টে নিয়ে যাও না, প্রথম পার্লামেন্টে নিতে পারবো না, কারণ সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বহু বিষয় থাকবে, পরের পার্লামেন্টে যাবে। তো ইত্যাকার করে তারাই আমাদেরকে 9 মাস পরে সমস্ত কিছু অ্যাপ্রুভ হওয়ার পরে টাকাটা ছাড় করলো। তো এই ধরনের তারা নিজেরাও বহু রকমের সমস্যা তৈরি করে, এবং তাদের পিকুলিয়ার সমস্যা তাদের মধ্যেও আসে। এবং কেবল আমাদের নেই, বরং আমরা অনেক ক্ষেত্রে দ্রুত করলেও ওদের জন্য করতে পারি না। এটা হলো ওদের নিয়ে। আর আমাদের নিয়ে যেগুলো, সেগুলো তো আমাদের প্রক্রিয়াটা, বড় বড় প্রকল্প যেগুলো আপনি বললেন, বহু টাকা পয়সা থাকে, এর 75 ভাগ থাকে আপনার প্রকিউরমেন্ট। সে প্রকিউরমেন্টে অনেক সময় লেগে যায়, এই বিডিং করতে, কাগজপত্র তৈরি করতে। তো এগুলো জটিল বিষয়। এত বড় বড় প্রকল্প বাংলাদেশ কিন্তু আগে বাস্তবায়ন করেনি, কাজেই অভিজ্ঞতার মাধ্যমে এখন আমরা শিখছি। আচ্ছা, একটা বিষয় স্যার, বিশেষ করে এসডিজি অর্থায়নে আঙ্কটাডের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে প্রায় 3 থেকে 5 ট্রিলিয়ন ডলারের কথা বলেছে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়তো বছরে 3 থেকে 4 বিলিয়ন ডলার। সেই অর্থটা কি জোগাড় করা সম্ভব হবে এই 15? সে অর্থ জোগাড় করা সার্বিকভাবে সম্ভব হওয়াটা খুবই, কারণ এর মধ্যে অর্থমন্ত্রী নিজেই বলেছেন অর্থায়ন এখনো একটা বড় চ্যালেঞ্জ। একটা বড় চ্যালেঞ্জ। তো তার মধ্যেও আমাদের পাওয়ার কথা ছিল কমপক্ষে 3 বিলিয়ন ডলার এমডিজির সময়, পেয়েছি 1.57 বিলিয়ন ডলার। তার মধ্যেও এমডিজি ভালো করেছি। এই বছরও আমরা আশা করছি যে পরিমাণ তারা প্রতিশ্রুতি দিয়েছে তারা সেটা রক্ষা করবে না, কিন্তু আমরা অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের প্রচেষ্টাটা বাড়াচ্ছি। আমরা বৈদেশিক বিনিয়োগের উপর নির্ভর করছি। আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটাকে একটু জোরদার করতে চাচ্ছি। সব মিলিয়ে আমরা আশা করছি পুরোটা না হলেও বেশ আমরা অগ্রসর হতে পারবো আমাদের নিজস্ব অর্থায়নে, এবং সেই চেষ্টাটাই আমরা নিয়ে যাচ্ছি। নিজস্ব অর্থায়নে বড় একটা খাত বেসরকারি খাত, সেক্ষেত্রে তাদের মাধ্যমে কিভাবে অর্থটা সংগ্রহ করবেন, বা তাদেরকে আসলে কি কাজগুলো দেয়া হবে? না, বেসরকার তো আর সরাসরি সরকারকে টাকা দেবে না। বেসরকার খাত কাজ করবে, সরকার উৎসাহ দেবে, সুবিধা দেবে, যেখানে প্রয়োজন প্রণোদনা দেবে। তো বেসরকারি খাতকে আমরা উজ্জীবিত করার নানান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং দিচ্ছিও। রপ্তানি ক্ষেত্রে প্রণোদনা দেয়া হচ্ছে, তাদের শিল্পাঞ্চল গড়ে তোলবার জন্য এসইজেডে তাদের কয়েকটি বড় বড় কোম্পানিকে আপনাকে এসইজেডের সুযোগ দেওয়া হয়েছে, তারা নিজেরা করে নিচ্ছে। তো বেসরকারি খাতকে আমরা উজ্জীবিত করতে সর্বরকম চেষ্টাই তো করে যাচ্ছি। এর জন্য আইনের সংস্কার হবে, যেটা বিডা আপনার প্রস্তাব করেছে কোথাও আইন সংস্কারের। তো তাদেরকে এসইজেডে বিভিন্ন অঞ্চল দেওয়া হচ্ছে নিজেরা গড়ে তুলবার জন্য। কিন্তু আপনি বললেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি নিয়ে আমরা প্রতি বছর এডিপিতে প্রচুর প্রকল্প দেখি, কিন্তু বাস্তবায়ন নেই। 40-45টা প্রকল্প কিন্তু থাকে, বাস্তবায়ন তো থাকে না। এখন
ক্রমেই গতি পাচ্ছে। আমরা কিছু ভালো প্রকল্প কিন্তু এখন পিপিপির আওতায় বাস্তবায়িত হচ্ছে, কাজে এটা আরো গতিশীলতা পাবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু যদি জানতে চাই, বিশেষ করে আপনার সাক্ষরতা, তারপরে বিশেষ করে নারীর ঝরে পড়া হার, শিশুদের তারপরে আপনার দারিদ্র্য বিমোচনের মতো বিষয়গুলো, তো এই বিষয়গুলোতে আমরা যে স্ট্যান্ডার্ডটা এমডিজিতে অর্জন করেছি, এটার পরে এসডিজিতে আপনারা আসলে এটাকে কতটুকু নামিয়ে আনবেন, এবং সেক্ষেত্রে কি আপনাদের কোনো বেঞ্চমার্ক আপনারা ঠিক করেছেন? না, এমডিজির সময় বলা ছিল শতভাগ পঞ্চম শ্রেণী পাশ করবে, আমরা সেটাকে 81% উঠিয়েছি, পুরোটা অর্জন করতে পারি নাই। প্রাথমিক শিক্ষা সমাপ্তিকরণের যে লক্ষ্য ছিল, এই বছর সেটা আছে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শতভাগ আমাদের করতে হবে। তো সেজন্যে শিক্ষার পরিমাণগত বিস্তৃতি ঘটানো হচ্ছে, যাতে যেখানে যে দেশে নিরক্ষরের সংখ্যা বেশি, সে দেশে তো আগে আপনার নিরক্ষরতা দূরী করতে হলে ব্যাপক পরিমাণগত পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে এখন যেটা করতে হবে, এসডিজি তো বলা আছে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে, কোয়ালিটি এডুকেশন বলা হয়েছে। সেখানে কিন্তু কোয়ান্টিটিটা অত জোর দেওয়া হয়নি, যেটা জোর দেওয়া হয়েছে যে মানসম্মত শিক্ষা, পঞ্চম শ্রেণী বা মাধ্যমিক মানসম্পন্ন শিক্ষা পেতে হবে। তো আমরা সংখ্যাকে গুরুত্ব দিয়েছি, যেহেতু বড় নিরক্ষর দেশ, এখন ক্রমান্বয়ে আমাদের মানের উপর জোর দিতে হবে। অর্থাৎ পঞ্চম শ্রেণী পাশ করলে যেন সে পঞ্চম শ্রেণী উপযুক্তই হয়, পঞ্চম শ্রেণীর যেটুকু অঙ্ক করতে পারে সেটুকু পারতে হবে, বাংলা ইংরেজি যেটুকু লিখতে পারে শুদ্ধ করে যেন লিখতে পারে। এসডিজির বড় একটি বিষয় হচ্ছে যে পরিবর্তিত যে জলবায়ু পরিবর্তনের পরে যে উন্নয়ন, সেটা কি টেকসই করা। জলবায়ু পরিবর্তনের জন্য আসলে বাংলাদেশের মতো দেশগুলো দায়ী না, সেক্ষেত্রে উন্নত দেশগুলো দায়ী। আমরা দেখি যে প্রচুর প্রতিশ্রুতি আসছে কপে, আলোচনায়, কিন্তু আমরা সেই প্রতিশ্রুতিগুলো আসলে পাচ্ছি না। সেক্ষেত্রে কি আমাদের নেগোসিয়েশনে সমস্যা, নাকি আমরা আসলে বলিষ্ঠ ভোকাল সেখানে রাখতে পারছি না, যথেষ্ট আমরা নেগোসিয়েশনে যথেষ্ট পারঙ্গম বলাও হয়। এখন অর্থ ছাড়ের জন্যে প্রচেষ্টা নেওয়া হচ্ছে, হয়তো অর্থ $2 বিলিয়ন করে আমাদের গ্রিন ক্লাইমেট ফান্ডে আসবে 2020-এর মধ্যেই। আমরা প্রত্যেক বছর এই তহবিলে সেটা সক্ষমতা নেয়ার জন্য বাংলাদেশের সক্ষমতা অর্জন করতে হবে। সে প্রকল্প প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন, সে আমরা যদি সে সুযোগ নিতে পারি, তো গ্রিন ক্লাইমেট ফান্ড একটা অন্যতম উৎস হবে আমাদের বৈদেশিক অর্থায়নের। তো সেই বিষয়টাতে আমাদের দক্ষতার অভাব আছে। আমরা যারা জলবায়ু নিয়ে কাজ করি, এমনকি দেখা যাবে এই জলবায়ু বা পরিবেশ মন্ত্রণালয় দেখা যাচ্ছে 5 বছর 3 বছর কাজ করলেই সে স্ট্যাটিস্টিক্সে চলে আসছে। তো এগুলো সমস্যা আছে, এগুলো সমস্যা আছে। তো স্যার, আপনি যেটা বলছেন যে আমরা আসলে আগামী 15 বছরে একটি ভালো জায়গায়, এসডিজি অর্জনে একটি ভালো জায়গায় পৌঁছবো। আজকে আলোচনা আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, দেখা হবে আগামীকাল।